বাংলাদেশের বাইরে পৃথিবীর বিভিন্ন প্রান্তে যে যেখান থেকে চ্যানেল দেখছেন আপনাদের সকলকে সাদর আমন্ত্রণ তৃতীয় মাত্রা দেখবার জন্য। প্রিয় দর্শক, কোভিড-19 বা করোনা ভাইরাস গোটা বিশ্বকে এক চরম অস্থিরতার মধ্যে, অনিশ্চয়তার মধ্যে ঠেলে দিয়েছে এবং এই অস্থিরতা, অনিশ্চয়তা, উদ্বেগ, উৎকণ্ঠা কেবলমাত্র স্বাস্থ্য ঝুঁকি বা মৃত্যু ঝুঁকির মধ্যেই সীমাবদ্ধ নয়। এটি এখন নানান ঝুঁকিতে ফেলে দিয়েছে পৃথিবীকে। অর্থনৈতিক ঝুঁকি, সামাজিক ঝুঁকি, রাজনৈতিক ঝুঁকি, কূটনৈতিক, মনস্তাত্ত্বিক নানা ঝুঁকিতে। এবং কোভিড-19 বা করোনা ভাইরাসের এই আক্রমণ থেকে পৃথিবী কবে মুক্ত হবে সেটি এখন পর্যন্ত অনিশ্চিত। তবে এটি নিশ্চিত করে বলা যায় যে নতুন ভ্যাকসিন আবিষ্কৃত হলে তারপরে হয়তো, এবং পৃথিবীতে যখন শূন্যের কোঠায় নেমে আসবে, তারপর থেকে হয়তো কোভিড-19 বা করোনা ভাইরাস থেকে পৃথিবী মুক্ত হয়েছে বা পৃথিবীর মানুষ মুক্ত হয়েছে সেটি বলা যাবে। কিন্তু ততক্ষণ পর্যন্ত এর সঙ্গে আমাদের বসবাস করতে হবে এবং খাপ খাইয়ে নিয়ে চলতে হবে। তবে কোভিড-19 গোটা পৃথিবীকে এক নতুন বিশ্ব ব্যবস্থার মধ্যে ঠেলে দিয়েছে, এটি নিশ্চিত করেই বলা যায়। গোটা পরিস্থিতিকে এখন নিউ নর্মাল বলা হচ্ছে। অর্থাৎ এই নতুন বিশ্ব ব্যবস্থায় অনেকেই মনে করেন রাষ্ট্রবিজ্ঞানী বা অর্থনীতিবিদদের যে পুরনো ধ্যান ধারণা, পুরনো আচার আচরণ, পুরনো ব্যবস্থার অনেক কিছুই বদলে যাবে। যারা পৃথিবীর বিভিন্ন দেশের শাসক গোষ্ঠী আছেন তাদেরকে নতুন করে ভাবতে হবে কিভাবে তারা জনগণের সঙ্গে তাদের সম্পর্কটা নিশ্চিত করবেন। অনেকেই মনে করেন যে পৃথিবীতে বৈষম্য যেভাবে বেড়েছে সেই বৈষম্য কমে আসবে। যেখানে অগণতান্ত্রিকতার চর্চা বৃদ্ধি পেয়েছে সেখানে সমাজ, রাষ্ট্র আর অনেক বেশি গণতান্ত্রিক হয়ে উঠবে। এর কোনো বিকল্প নেই। অর্থাৎ এক অন্তর্ভুক্তিমূলক সমাজ, রাষ্ট্র ব্যবস্থা গড়ে উঠবে আগামী দিনে। এবং তার কোভিড-19 মানুষকে যে এত বড় একটা ঝাঁকুনি দিল, এত বিপদে ফেললো, সেটার হয়তো একটা ইতিবাচক দিক অনেকেই মনে করছেন। যাই হোক, এই বিষয় নিয়ে আমরা কথা বলবো। এবং গোটা পৃথিবীকে যেহেতু আচ্ছন্ন করে ফেলেছে কোভিড-19, আমরা প্রতিদিনই চেষ্টা করছি পৃথিবীর বিভিন্ন প্রান্ত থেকে নানান অভিজ্ঞতাকে আমাদের সঙ্গে যুক্ত করবার জন্য এবং অভিজ্ঞতা বিনিময় করবার জন্য। আজকে দুজন অতিথি রয়েছেন আমার সঙ্গে। ঢাকার উত্তরার বাসা থেকে যুক্ত হচ্ছেন মিস্টার শাহিদুল ইসলাম হেলাল। তিনি বাংলাদেশ চেম্বার অফ ইন্ডাস্ট্রিজের সাবেক সভাপতি এবং এর বাইরেও তার নানা পরিচয় আছে। তিনি এসএমই ফাউন্ডেশনের সাবেক পরিচালক, বাংলাদেশের শীর্ষ ট্রেড বডি ফেডারেশন অফ বাংলাদেশ চেম্বার অফ কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি এফবিসিসিআই সাবেক পরিচালক। তিনি একজন ব্যাংকার। তিনি বাংলাদেশ জুট গুডস অ্যাসোসিয়েশনের প্রাক্তন সভাপতি, বাংলাদেশ প্লাস্টিক গুডস ম্যানুফ্যাকচারার অ্যান্ড এক্সপোর্টার্স অ্যাসোসিয়েশনের প্রাক্তন, বিপিজিএম এর প্রাক্তন সভাপতি এবং এই মুহূর্তে তিনি বাংলাদেশ ব্যাকওয়ার্ড লিঙ্কেজ অ্যাসোসিয়েশনের প্রেসিডেন্ট শাহিদুল ইসলাম হেলাল। এবং তিনি এর বাইরেও বাংলাদেশে যারা মাদকাসক্ত তাদের নিয়ে কাজ করেন, তাদের পুনর্বাসনের জন্য, সুস্থ জীবনে ফিরে আসার জন্য যে সংগ্রাম, সেই সংগ্রামেও তিনি দীর্ঘদিন ধরে যুক্ত আছেন। অর্থাৎ তার প্রতিষ্ঠান প্রমিসেস মেডিকেল লিমিটেড, তারও চেয়ারম্যান তিনি, যেখানে রিহ্যাবিলিটেশনের কাজ করা হয়, পুনর্বাসনের কাজ করা হয় মাদকাসক্তিতে। তিনি আছেন ঢাকার উত্তরের বাসা থেকে। আমাদের সঙ্গে লন্ডন থেকে যুক্ত হচ্ছেন, যুক্তরাজ্যের লন্ডন থেকে যুক্ত হচ্ছেন সঙ্গীত শিল্পী, থিয়েটার কর্মী এবং গবেষক সুহা প্রিয়দর্শিনী চক্রবর্তী। তিনি ভারতীয়, যদিও আমরা জানি যে তার হাজব্যান্ড বাংলাদেশের সিলেটের মানুষ। এবং তার একটা বৃত্তান্ত আমার সামনে আছে, আমি তার থেকে খানিকটা অংশ পড়ছি আর কি। সুহা প্রিয়দর্শিনী চক্রবর্তী is currently a PhD scholar in the Department of Development Studies, SOAS, University of London. She is an independent vocalist specializing in Robindra Sangeet, influenced by Hindustani classical rags, and had also worked as conceptual and creative director for many alternate and intimate theatre projects in Kolkata and London. She promotes counterculture and third theatre, especially Augusto Boal's The Theatre of the Oppressed, having performed and directed plays, created alternative and street theatre, and having performed around installation pieces both in open air and intimate spaces including galleries, bookstores and cafes on a range of human rights issues concerning women and child's rights, human trafficking, denotified tribes, displacement, and issues surrounding rehabilitation after political turmoils and riots. স্বাগত আপনাদের দুইজনকে তৃতীয় মাত্রায়, সুহা প্রিয়দর্শিনী চক্রবর্তী এবং মিস্টার শাহিদুল ইসলাম হেলাল। মিস্টার হেলাল, আপনাকে দিয়ে শুরু করতে চাই। বাংলাদেশের সর্বশেষ কোভিড-19 বা করোনা ভাইরাসের যে পরিস্থিতি, এবং একজন ব্যবসায়ী নেতা এবং আরও সামাজিক ক্রিয়াকর্মের সঙ্গে আপনি যুক্ত একজন নাগরিক হিসেবে আপনার কাছে শুনতে চাইব যে সর্বশেষ অবস্থায় আপনি কেমন বোধ করছেন? আনসার্টেনটি, এখনো যে শুরুতে যে আনসার্টেনটি ছিল, এখন এই আনসার্টেনটি, অনিশ্চয়তা যে কি হবে। এখন সরকার অনেক রকম ডিসিশন নিয়েছে। শিল্পের খাতের কথা যদি বলি, আমি সমালোচনা করার পজিশনে আমি নেই, মানে ওই জ্ঞানও নেই, কিন্তু যেগুলি হয়েছে ওটার আফটার এফেক্টটা নিয়ে আমরা চিন্তিত। কিছু পজিটিভ নেগেটিভ জিনিস আছে, যেমন সবাই বলছে শিল্প খাত খুলে দিয়েছে, এতে আমাদের করোনা ভাইরাসের নানান চ্যালেঞ্জের মুখে পড়বো, এটাও ঠিক। আবার শিল্প খাত খুলে দেওয়াতে আমাদের অর্থনীতির
একটা স্টেপ এহেড হয়েছে, যেটাকে আমরা একদম ফেলে দিতে পারবো না। একটা জিনিস আমি পজিটিভ সাইড এটা বলছি যে আমরা বেসিক্যালি বড় বড় ইন্ডাস্ট্রি নিয়ে এখন কথা বলছি, সরকার যখন কথা বলছে এবং মিডিয়াতে যখন কথা হচ্ছে, সব কিন্তু কথা হচ্ছে গার্মেন্টস নিয়ে। এর সাথে কিন্তু গার্মেন্টস এর সাথে কিন্তু ছোট ছোট অনেক ইন্ডাস্ট্রি জড়িত। গার্মেন্টস করলে কিন্তু এটা ব্যাকওয়ার্ড লিঙ্কেজ। গার্মেন্টস কে যে সাপোর্ট দেয় ছোট ছোট ইন্ডাস্ট্রি, ইনক্লুডিং ধরেন লাইট ইঞ্জিনিয়ারিং, তারপর প্লাস্টিক ইন্ডাস্ট্রি, আরো ম্যাটেরিয়াল, গার্মেন্টস অ্যাক্সেসরিজ কিন্তু অনেকগুলি আইটেম সাপোর্ট দেয় লোকাল ইন্ডাস্ট্রি। তো ওগুলি কিন্তু স্লোলি খুলতে হচ্ছে। ভালো জিনিস হলো যে ইন্ডাস্ট্রিগুলি পুরোপুরি সরকার খুলে দিলেও কিন্তু পুরোপুরি ভাবে ইন্ডাস্ট্রি চালাতে পারবে না, কারণ কারো অর্ডার নেই, সবাই সীমিত আকারে চালাবে। সুতরাং তাদের যে স্পেস আছে ইন্ডাস্ট্রির ভেতরে, ওখানে কিন্তু আমরা যে বলছি যে ফিজিক্যাল ডিস্টেন্স, ওটা কিন্তু অটোমেটিক্যালি মেনটেন হবে। আর স্পেশালি অর্গানাইজ সেক্টর, গার্মেন্ট সেক্টরে আমরা দেখেছি যেসব ইন্ডাস্ট্রি খুলেছে ওরা কিন্তু বেশ অর্গানাইজ ওয়েতে যতটুকু পেরেছে ফিজিক্যাল ডিস্টেন্স রেখে সব নিয়ম কানুন করেই করছে। বাট দ্য থ্রেট ইজ, এই ওয়ার্কাররা যখন ঘরে যাবে এবং আসবে, ওই জায়গাটা একটা বড় থ্রেট আছে, ওটা কিন্তু ইন্ডাস্ট্রিয়ালিস্টরা সামলাতে পারবে না। এটার দায় দায়িত্ব হয়তো ইউনিয়ন কাউন্সিল বা ওই এলাকার সরকারি লোকজনের নিতে হবে। আর আরেকটা বড় চ্যালেঞ্জ হলো, যেহেতু আমরা যখনই ইন্ডাস্ট্রির কথা বলছি শুধু গার্মেন্টস এবং বড় কিছু ইন্ডাস্ট্রির কথা বলছি, ছোট ইন্ডাস্ট্রিকে কিন্তু আমাদের ইনফরমেশন ডিসিমিনেশন কিন্তু করা হচ্ছে না। ছোট ইন্ডাস্ট্রির জন্য এখনো অ্যাসোসিয়েশন ভিত্তিক এরা যদি একসাথে কাজ না করে, যেটা হচ্ছে ছোট ছোট অনেক ইন্ডাস্ট্রি জানেও না যে ফিজিক্যাল ডিস্টেন্সটা কিভাবে তৈরি করবে এবং কি কি প্রিকশন নেওয়া উচিত, কি করলে ইন্ডাস্ট্রিটা ভালোভাবে চালাবে, এই ডিসিশনগুলি কিন্তু এখন দেওয়ার সময় এসছে। আমরা দেখেছি যে গার্মেন্টস এর জন্য সরকার মিনিস্ট্রি থেকে, হেলথ মিনিস্ট্রি থেকে কাগজ দিয়েছে যে এই এই শর্ত মেনে করতে হবে, কিন্তু অন্য শিল্পর জন্য দেয় নাই। কিন্তু যেসব শিল্প বা সার্ভিস ইন্ডাস্ট্রির চোখে পড়ে, যেমন দোকানপাট, এসব ওগুলির জন্য হয়তো মিডিয়া বেশি ইনভলভ, দেখাশোনা করছে, যে ফটো তুলবে। কিন্তু ছোট ছোট ইন্ডাস্ট্রি যেগুলি শুরু করবে, লোকাল ইন্ডাস্ট্রি, ওরা কিভাবে শুরু করবে, ওরা কিভাবে নিজে যত্ন নেবে, ওখানে তো শুধু আমরা ওয়ার্কাররাই অ্যাটলিস্ট বা মালিকরাও অ্যাটলিস্ট, আমরা কিভাবে সুরক্ষিত থাকবো, এই জায়গাটাতে মনোযোগ দেওয়া ভীষণ প্রয়োজন। জি, মিস্টার শাহিদুল ইসলাম হেলাল, আপনি বলছিলেন যে অর্ডার নাই এবং এই অর্ডার নাই, অর্ডার বাতিল হয়ে যাচ্ছে, আমরা শুরু থেকেই শুনছি, কিন্তু তারপরে আমরা দেখছি যে ফ্যাক্টরিগুলো কাজ করছে। সো এটি আসলে বোধগম্য নয়, মানে এই চিত্রটা পরিষ্কার নয় যে আপনার কেন এই স্টিমুলাস প্যাকেজ দরকার হলো। সবার আগে আপনি যেই সেক্টরের কথা সবচেয়ে বেশি উচ্চারণ করলেন, তাদের দরকার হলো, আবার তাদের কেন খুলতে হলো, আবার বলছেন তাদের অর্ডার বাতিল হয়ে গেছে। মানে এই পরিষ্কার চিত্রটা যদি থাকে জনগণের সামনে, তাহলে যে সমালোচনার মুখে এই ব্যবসায়ী নেতৃবৃন্দ পড়ছেন বা এই শিল্প পড়ছে, সেটি কিন্তু পড়তো না, একটি দিক। দ্বিতীয়ত হচ্ছে, একদিকে আপনি সরকারি ছুটি রাখছেন, অন্যদিকে আপনি কিছু কিছু কারখানা খুলে দিচ্ছেন যেখানে জনসমাগম আপনি নিজেও বলছেন স্বাভাবিকভাবেই হবে, আপনি নিজেও শিল্প কলকারখানার মালিক। সো এটি আসলে কার্যকর কোনো পদক্ষেপ কিনা, কারণ শেষ পর্যন্ত জীবন এবং জীবিকার মধ্যে ভারসাম্য রক্ষা করতে হবে, এটা যেমন ঠিক, কিন্তু জীবনটা তাকে বাঁচাতে হবে। এবং জীবনটা বাঁচাতে হলে যেহেতু পৃথিবীব্যাপী লকডাউনের সিস্টেমটাই হচ্ছে, আপনি যখন যে অঞ্চলে করবেন সেটাকে পুরোপুরি করতে হবে। আপনি কিছুটা রাখবেন খোলা, কিছুটা বন্ধ রাখবেন, তাতে কিন্তু কোনো সমাধান হবে না। তাতে করে একটা বিস্তারের সুযোগটা থেকে যাবে এবং এটা অনাদি অনন্তকাল পর্যন্ত চলতে থাকবে, যতক্ষণ না ভ্যাকসিন আসছে, যতক্ষণ না পর্যন্ত আপনি এটি শূন্যের কোঠায় নামিয়ে আনছেন। তো আমি একটু শুনতে চাই আরেকটু, আপনি যদি 1-1.5 মিনিট আমাকে বলেন যে আপনি কিভাবে দেখেন এটি সম্ভব কিনা আসলে। আমি আপনার প্রথম পার্টের উত্তর দিচ্ছি। আমরা যখন বলছি যে অর্ডার নেই, কিছু পেন্ডিং কিন্তু অর্ডার আছে, অল্প অল্প অর্ডার এখন আসছে। যেমন আমার একটা ইন্ডাস্ট্রি আছে যেটাতে চাইনিজ বায়ার আমাকে একদম পাগল করে ফেলছে, শিপমেন্ট করো মাল চাচ্ছে, আমরা চায়নাতে এক্সপোর্ট করি। প্লাস্টিক ইন্ডাস্ট্রি না জুট ইন্ডাস্ট্রি? না, জুটের। আমি কিছু জুট এক্সপোর্ট করি, তো ওটার অর্ডার আছে। কিন্তু অন দ্য আদার হ্যান্ড আমার আমেরিকান বায়ার এবং ইউকে বায়ার, যার উপরে আমার ফ্যাক্টরিটা ডিপেন্ডেন্ট, প্রায় 70% প্রোডাকশন ওখানে যায়, ওরা দুজনই বলেছে যে না, এখন মাল পাঠিয়ে না, বিকজ আমাদের সেল সেন্টার ক্লোজ। কিন্তু আমার তো 20-30% চালানোর মতো আমার শক্তি আছে, আমার চালাতেই হবে। আরেকটা জিনিস আমার মাথায় এটাও চিন্তা রাখতে হবে যে আমি যে ওয়ার্কারদেরকে পে করব, আমরা কিন্তু মানবিক কারণে হোক, সরকারের নিয়ম কানুনের কারণে হোক, আমরা অ্যাটলিস্ট বেসিক স্যালারিটা তো আমরা দিতে থাকবো। ওয়ার্কারদেরকে তো আমরা চাই যে ওরা যেন না চলে যায়।
তা আমরা কিন্তু সবাই উদ্যোক্তারা বায়ারদেরকে বলে বলে কিছু ফরওয়ার্ড অর্ডার এনে ফ্যাক্টরি চালানোর ব্যবস্থা রপ্তানিকারকরা করছে। আর কিছু কোম্পানি আছে আমি জানি গার্মেন্টস এবং অন্যান্য সেক্টরে, যে ওদের এক্সিস্টিং অর্ডার আছে, ওটা ওরা করবে। এখন আপনার এটা খুললো কোন স্টেজে, ইন্ডাস্ট্রিগুলি খোলা উচিত, কেন খোলা উচিত, এটা এটা কিন্তু বিরাট একটা আলোচনা, যেটা এই তর্ক বিতর্কে আমি যেতে চাই না। বাট আমি যেটা বলছি, যখন খুলে দেওয়া হয়েছে, এখন আমাদের কি কি স্টেপ নেওয়া উচিত, এই জায়গায় কিন্তু আমাদের ক্লারিটিটা অনেক বেটার হতে হবে। এখন কিন্তু আমাদের আলোচনার মুখ্য উদ্দেশ্য হওয়া উচিত যে হ্যাঁ, খোলা হয়েছে, এটাই বাস্তবতা। এই বাস্তবতাটাকে আমরা কিভাবে চ্যালেঞ্জটাকে মোকাবেলা করব, ইনস্টেড অফ কাদা ছোড়াছড়ি না করে, ইনস্টেড অফ চোর না, পুলিশ বাট না এটা খেলে এটা তো কাদা ছোড়াছুরির ব্যাপার না, কারণ আপনার তো এখন পর্যন্ত কার্ভটা উপরের দিকেই, এমন না যে কার্ভটা ফ্ল্যাটও আছে দীর্ঘদিন ধরে। আপনার প্রতিদিনই কিছু না কিছু শনাক্ত করছেন, আপনি বাড়াচ্ছেন এবং সংখ্যাটাও বাড়ছে, এমন না যে এটা ফ্ল্যাট আছে বা কমছে। হ্যাঁ, এই ডিসিশনটা কিন্তু সরকার নিয়েছে, ইন্ডাস্ট্রিয়ালিস্টদের সাথে কথা জি বলে জি জি গার্মেন্টস যেখানে কিন্তু আমি খুব একটা ক্লিয়ারলি বলতে পারবো না, জি নেগোসিয়েট করে সরকার ডিসিশনটা নিয়েছে। কিন্তু আমি ওয়ারিড, এখন যেহেতু গার্মেন্টস খুলেছে, আমাদের ছোট ছোট ইন্ডাস্ট্রি, লোকাল ইন্ডাস্ট্রি এগুলিও খুলবে। ইনফ্যাক্ট ছোট ইন্ডাস্ট্রিরা আরো ফাস্টার প্রোডাকশনে যাওয়ার সুবিধা আরো বেশি, বিকজ ও যা বিক্রি করবে ইমিডিয়েটলি লোকাল মার্কেটেই বিক্রি করবে। এখন আমদানিও স্লো হয়ে গেছে। আমরা যেসব আমদানি নির্ভর প্রোডাকশন যেগুলি এটা আমরা লোকালি করি, ওরা কিন্তু ভালো পজিশনে থাকবে আমরা যদি সুস্থভাবে ফ্যাক্টরিগুলিকে চালাতে পারি। জি, আসবো আমি আমার আপনার কাছে। মিস সুহা প্রিয়দর্শিনী চক্রবর্তী, আপনি শুনছিলেন এই আলোচনা আমাদের, এবং আপনি পিএইচডি করছেন ডেভেলপমেন্ট স্টাডিজে। সো এবং পৃথিবীব্যাপী তো এখন উন্নয়নের ধারণায় নানান বিভ্রান্তি আছে, সেই আলোচনায় আপনার সঙ্গে আমি পরে যাব। আগে একটু লন্ডনের পরিস্থিতিটা আপনার কাছ থেকে শুনতে চাই, যতটুকু আপনার জানা আছে সামগ্রিকভাবে যুক্তরাজ্যের পরিস্থিতি। করোনা ভাইরাসের এই কোভিড-19 পার্টিকুলার স্ট্রেনটি যেভাবে সমগ্র বিশ্বকে আক্রান্ত করেছে, তা তো সত্যিই ভয়াবহ। এবং এটা নানাভাবে নানা স্তরের মানুষকে আক্রান্ত করেছে, কিন্তু ইউরোপে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে কিন্তু যুক্তরাজ্য, ইউনাইটেড কিংডম। তার অনেকগুলি কারণ, এবং তার প্রধানত কারণ এটা যে ইউকে টনক অনেক দেরি করে নড়েছে, এবং ইউকে সরকারের টনক অনেক দেরি করে নড়ার ফলে সব ডিসিশন মেকিং, সব সিদ্ধান্তকরণে অনেকটা ফাঁক রয়ে গেছে, একটা শূন্যস্থানের সৃষ্টি হয়েছে, এবং সেটা পূর্ণ করা ভীষণ মুশকিল হয়েছে। সেটা অবশ্য অধিকাংশ সরকারের ক্ষেত্রেই প্রযোজ্য, অধিকাংশ সরকারের ক্ষেত্রেই প্রযোজ্য পৃথিবীব্যাপী, দু চারটে বাদ দিয়ে। একদম একদমই। কিন্তু ইউকে এত ছোট একটি দেশ, এবং সেখানে 28,400 মানে 28,445 কেস, মৃতের সংখ্যা ছিল গতকাল অবধি। আজকে আরো বাড়বে হয়তো, জানি না। এছাড়া যে কনস্ট্যান্টলি ধামাচাপা দেওয়ার একটা চেষ্টা চলে, মৃতের সংখ্যা ধামাচাপা দেওয়ার চেষ্টা, বা নতুন কেসের মানে ট্র্যাক করাটা, রেকর্ড করাটা ভীষণ মুশকিল এখানে। ইউকের অনেক নানাভাবে মানে বিফলতা দেখা গেছে, কারণ এখানে প্রথমতই বরিস জনসন খুব অসুস্থ হয়ে পড়ে, এবং যখন গোড়ার দিকে ডিসিশন মেকিং এর সময় থাকে, তখন উনি ফিজিক্যালি না থাকাতে এখানকার যিনি হেলথ সেক্রেটারি, তিনি কোনো চূড়ান্ত সিদ্ধান্ত নিতে সক্ষম হন না। এবং আমাদের এনএইচএস এর ন্যাশনাল হেলথ সার্ভিসেস, এখানে যেটা প্রধানত হেলথ সার্ভিস আমাদের, সেখানকার চিকিৎসক সেবক সেবিকারা যেভাবে নিজেদের জীবন বাজি রেখে এই রোগের সম্মুখীন হয়েছেন, তাদের গোড়াতে তাদের পিপিই ছিল না, এবং তারা বিন ব্যাগ, মানে ময়লা ফেলার ব্যাগ গায়ে জড়িয়ে সেবা দিয়ে গেছেন, এবং অনেকে ভালো করে তুলেছেন, অনেকে বাঁচিয়েছেন, জীবন দান করেছেন। তাদের সত্যি উন্নিশ, কিন্তু এই একটা ব্যাপক হারে মানুষ মারা যাওয়া একটা ছোট দেশের পক্ষে সেটা মারাত্মক, এবং এটা কোনোভাবেই আমি মানে মেনে নিতে পারছি না। কারণ এখানের গোড়া থেকেই যেভাবে একটা দৃঢ় পলিসির অভাবে একটা রাজনৈতিক পরিকাঠামোর মানে সিদ্ধান্তকরণে একটা শূন্যস্থানে পাওয়া গেছে, মানে শূন্যস্থানে টের পাওয়া গেছে, এবং নিজের দায় থেকে মুক্ত হওয়ার একটা তীব্র প্রচেষ্টা, সেটা কোনোভাবেই ঢাকা দেওয়া যায় না। আপনি একটু ছোট করে আমাদেরকে বলবেন যে ইমিগ্রান্টসরা, বিশেষ করে ভারতীয় এবং বাংলাদেশিরা কেমন আছেন? বাঙালি কমিউনিটি একটা বড় আছে ভারতে, এবং তাদের লন্ডনে, এবং তাদের ব্যবসা বাণিজ্য, বিশেষ করে রেস্টুরেন্ট ব্যবসা একটা বড় ব্যবসা। সো একটু জানা থাকলে যদি আমাদেরকে একটু বলেন ছোট করে,
কারণ আমরা যেমন যুক্তরাষ্ট্রের কথা বলি, সেখানে বলা হচ্ছে যে যারা আক্রান্ত হয়েছে তারা মূলত মাইনরিটি সম্প্রদায় থেকে, অর্থাৎ ব্ল্যাকরা, যদিও এর কোনো রেসিয়াল জাস্টিফিকেশন নেই, বাট জি। হ্যাঁ, এখানে ইউকের অর্থনীতিতে একেবারে ধস নেমেছে এই কয়েকদিনের মধ্যেই, কারণ বেকারিত্ব সমস্যা ব্যাপক হারে বেড়েছে এবং ডেবনহ্যামস এবং ক্যাথকিডস্টনের মতো বড় বড় কোম্পানি যেখানে ডুবতে বসেছে, সেখানে সাধারণ ছোট ব্যবসায়ী, উনি যেরকম বলছিলেন হেলাল সাহেব, যে ছোট ছোট কোম্পানিদের কি অবস্থা আমরা এখানে কল্পনা করতে পারি না। কারণ মূলত হসপিটালিটি সেক্টর এখানকার, মানে রেস্টুরেন্ট বিজনেস, অ্যাকোমোডেশন সার্ভিসেস, সেইটা প্রচন্ড ভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। এবং এখানে যারা হ্যান্ড টু মাউথ বাঁচেন, মানে দিন এনে দিন খান যে মানুষেরা, যে মজুরের, তাদের সব থেকে বেশি ক্ষতিগ্রস্ত, তারা সব থেকে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে। এখানে বহু কোম্পানিদের তাদের কর্মচারীদের ফার্লোতে পাঠিয়ে দিয়েছেন। আমি জানি না আপনারা ফার্লো শব্দটার মানে জানেন কিনা। ফার্লো হচ্ছে এমন এক ব্যবস্থা যাতে কর্মীদের একেবারে বিতাড়িত না করে, ছাঁটাই না করে, তাদের আংশিক এবং খুবই কম মাইনেতে, খুবই কম পারিশ্রমিকে তাদের কোনো মতে কোম্পানিতে টিকিয়ে রাখার একটা ব্যবস্থা সেটা করা হয়েছে, এবং সরকার সেটা অস্থায়ীভাবে সহযোগিতা করছে এই পরিস্থিতিতে। কিন্তু তাতে কি হয়েছে, তার ফলে পারিবারিক যে আর্থিক সচ্ছলতা সেটা শুধু কমেছে এমন নয়, অর্থ উপার্জনের সংস্থানও কমেছে এই মানুষগুলোর মধ্যে। এবং অনেক মানুষই তাদের ভাড়া দিতে পারছে না, বাড়ি ভাড়া দিতে পারছেন না, সব রকমের বিল যে দিতে হয় আমাদের, ইলেকট্রিসিটি, গ্যাস ইত্যাদি দিতে পারছেন না, এবং সরকার সেখানে অনেক ক্ষেত্রেই সহযোগিতা করছে। এখানে পেনশনের ক্ষেত্রেও, এখানে পেনশন একটা বড় জিনিস, সেখানে পেনশনের অঙ্কেও এই ইনসিকিউরিটির ফলে একটা ব্যাপক পরিমাণে একটা টান দেখা গেছে এটা। সো এই অবস্থাটা খুবই বিপজ্জনক। এবং বলা হচ্ছে যে মানে এই ছোট ছোট রেস্টুরেন্ট ইন্ডাস্ট্রি গুলোর, যেহেতু এরা এরা দিন এনে দিন, মানে এই ছোট রেস্টুরেন্ট গুলো কিন্তু দিন এনে দিন খাওয়ার মতোই, স্পেশালি ইস্ট লন্ডনে, যেটা খুবই জনবহুল এলাকা, যেখানে অনেক মানুষ একসঙ্গে থাকেন, সেখানে একটা কমিউনিটি স্প্রেডের ব্যাপারও আছে। সুতরাং পুরো ব্যাপারটাই চিত্রটাই খুব বিপজ্জনক এবং অগোছালো এবং বিপজ্জনক, ভীষণ ব্যাপক হারে। কারণ এই আফ্রো ক্যারিবিয়ান মানুষেরা এবং এশিয়ান মানুষেরা একসঙ্গে বাস করে জনবহুল এলাকায়, এবং তাদের এলাকাগুলি খুবই জনবসতিপূর্ণ আর কি, ঘনত্বটা খুব বেশি। সুতরাং এখানে কমিউনিটি স্প্রেডের একটা ব্যাপক সম্ভাবনা এবং হয়েছে, এবং এগুলো রিপোর্টেডও নয়। আমি আসছি আবার আপনার কাছে, মিস্টার শাহিদুল ইসলাম হেলাল। কোভিড-19 বাংলাদেশে প্রবেশ করবার পর থেকেই আমরা দেখছি নানান রকমের উদ্যোগ, এই উদ্যোগগুলো নিয়ে অনেক রকমের সমালোচনা আছে, কোনোটা বিলম্বে সবই করা হয়েছে, আবার একটু অগোছালো ভাব আছে, সমন্বয়ের অভাব আছে। কিন্তু অর্থনৈতিক ঝুঁকি মোকাবেলার জন্য, সাময়িক ঝুঁকি মোকাবেলার জন্য প্রধানমন্ত্রী কয়েকটা ধাপে স্টিমুলাস প্যাকেজ ঘোষণা করেছেন, প্রায় ৯৭,০০০ কোটি টাকার। সো একজন ব্যবসায়ী নেতা, এবং আপনি যেহেতু নানান শিল্পের সঙ্গে যুক্ত, এই সম্পর্কে একটু আপনার অভিমত আমি শুনতে চাই। যদিও এই স্টিমুলাস প্যাকেজগুলো নিয়েও নানা রকমের প্রশ্ন আছে, এবং সবচেয়ে বড় প্রশ্ন যেটি উঠেছে, আপনি যেহেতু ব্যাংকিং সেক্টরের সঙ্গে যুক্ত, যেই অর্থ কোত্থেকে আসবে, এবং তারপরের প্রশ্ন হচ্ছে এই অর্থ ঠিকঠাক মতো যাদের কাছে যাওয়া উচিত তাদের কাছে যাচ্ছে কিনা বা যাবে কিনা, একটু শুনতে চাই আপনি কিভাবে দেখছেন। একটা জিনিস, যে সরকার যেসব ডিসিশন নিয়েছে এবং এতে গার্মেন্ট সেক্টরে যেভাবে ইনভলভ হয়ে, ব্যবসায়িক কমিউনিটি ইনভলভ হয়ে যে প্রণোদনা বা যে ফ্যাসিলিটিস গুলি দেওয়ার ডিসিশন নিয়েছে, ওগুলি ডেফিনেটলি ইমিডিয়েটলি আমাদের অর্থনীতিকে হেল্প করবে। কিন্তু এগুলি ইমপ্লিমেন্টেশন কিন্তু একটা বিরাট চ্যালেঞ্জ। যেমন প্রথম যে প্রণোদনা দেওয়া হয়েছে ৫,০০০ কোটি টাকা, যেটা এপ্রিল মাসের বেতন দেওয়া, এপ্রিল মে মাসের বেতন দেওয়া ওয়ার্কারকে, ওটাতেও কিন্তু ছোটরা ওই ফ্যাসিলিটিসটা নেওয়ার এখনো পজিশনে আসে নাই। যেমন আমি আমার সেক্টরতেই অ্যাপ্লাই করতে পারি নাই। এটা একটা কারণ হলো যে যেই টাইমে এটার একটা ডেডলাইন দিয়েছে, ওই টাইমটা ছিল সবকিছু লকডাউনে, এবং সেটা তো বোধহয় ব্যাংক থেকে লোন নিয়ে, মানে ওই বরাদ্দটা তো ব্যাংক থেকে লোন নিয়ে, হ্যাঁ, ব্যাংক লোন দিবে 2% ইন্টারেস্টে সার্ভিস চার্জ হিসাবে। বাট ব্যাংকের যে প্রসিডিউরস, মানে সেটি তো সেই হিসাব করলে তো অনেকের না পাওয়ার কথা, অনেকে পাবেন না, এবং অনেকের ব্যাংকের সঙ্গে নানান জটিলতা আছে, তারাও পাবেন না। এটার সাথে যে
টাইমটা তো বন্ধের সময় ছিল। অনেক অফিস কিন্তু অনেক এলাকাতে কিন্তু অফিস করা যায় নাই, অনেকখানি করতে পারি নাই। আর যারা বড় ফ্যাক্টরি ওরা কিন্তু অনলাইনে একটা কাজ করতে পেরেছে, অনেক এক্সিকিউটিভরা বাসায় বসে কাজ করেছে, কিন্তু ছোট ছোটদের কিন্তু ওই ফ্যাসিলিটিসটাও ছিল না যে বাসায় বসে সব ফর্ম টর্ম ফিল করে সব ডিটেলস দিবে। তো এই টাইম ফ্রেমটাকে মিস করেছে আমি জানি অনেকে। তো এখন যতটুকু শুনেছি 2000 কোটি টাকা মানে এখন বাংলাদেশ ব্যাংক স্যাংশন করেছে আউট অফ 5000 crore, বাকিটা পরে দিবে। তা আমাদের কিন্তু এই টাইমটাও নাই, কারণ ঈদের বন্ধের সময় এসছে, ওয়ার্কারদেরকে বেতন দিতে হবে, এইসব ঝামেলা আছে। তো তারপরে আর কিছু ঝামেলাকে খুব কুইকলি না সলভ করলে, যেটা চিটং পোর্টের কনজেশন, যাদের মাল আছে মালগুলি আটকা পড়া, ওগুলি করেছে, সব কাজই হচ্ছে। কিন্তু গতকালকে যে কাজটা হওয়ার কথা ছিল আগামী পরশুদিন হচ্ছে। আমাদের এখন সময় এসছে যে সবাইকে সমন্বিত ভাবে সবাই মিলে এই কাজগুলিকে করা। আমার মনে হয় এফবিসিসিআই কে আমরা অত অ্যাক্টিভ দেখছি না, এক্সেপ্ট গার্মেন্টস অ্যাসোসিয়েশন। বাকি অ্যাসোসিয়েশন গুলিকে আরো অনেক অ্যাক্টিভ করে এখন একসাথে কাজগুলি করতে হবে। নাইলে যে ফ্যাসিলিটিস গুলি সরকার দিচ্ছে, এটা ব্যাংকিং সেক্টরের জন্য তো অবভিয়াসলি এটা ডিসঅ্যাডভান্টেজেস একটা পজিশনে রেখে দিচ্ছে। ব্যাংকরাও চিন্তিত যে এই টাকা যে দিবে, কারণ ব্যাংকের কিন্তু এটা লাইবিলিটি অফ রিফান্ডিং না মানি কিন্তু ব্যাংকের ঘাড়ে। কারণ ব্যাংক তার ক্লায়েন্ট থেকে নিয়ে ওই টাকাটা ফেরত দিবে, যে টাকাটা এখন ব্যাংক দিবে। সুতরাং ব্যাংক হ্যাজ টু বি কেয়ারফুল কাকে টাকা দিচ্ছে, কেন দিচ্ছে, কিভাবে দিচ্ছে। তো ব্যাংকও কিন্তু একটা চ্যালেঞ্জের মুখে আছে। সুতরাং এখন এমন একটা সময় আসছে যে, এবং ব্যাংকিং খাত তো নিজেও সংকটের মধ্যে আছে, আমরা জানি বাংলাদেশে ব্যাংকিং খাত তো নিজেই সংকটের মধ্যে আছে অনেক দিন ধরে। তার লিকুইডিটি ক্রাইসিস আছে, যদি প্রকাশ্যে স্বীকার করেন না অনেকে। না, প্লাস এই যে 9% যে হাইয়েস্ট ইন্টারেস্ট নিতে পারবে ফ্রম বরোয়ার, এটা কিন্তু জাস্ট রিসেন্টলি হলো ফ্রম এপ্রিল 1st। আর আমাদের করোনার ইস্যুস গুলো একই টাইমে তৈরি হয়েছে। ব্যাংকের অবস্থা অনেক নাজুক। তো অর্থনীতিবিদরা, বাংলাদেশ ব্যাংক, সরকার, ব্যাংকিং সেক্টরটাকেও দেখতে হবে, আবার ব্যবসায়ীদেরকেও দেখতে হবে। তা আমি পার্সোনালি মনে করি যে যেসব জিনিস করছে, ভালো ভালো অনেক জিনিস দিয়েছে, কিন্তু আমাদের সময়টা নাই। সময় কিন্তু খুব তাড়াতাড়ি দৌড়াচ্ছে, যে কিছুদিন পরেই তো আবার 10-12 দিন বন্ধ হয়ে যাবে, তখন কিন্তু আবার আরেকটা প্রবলেম করবো, লেবার আনরেস্ট হবে। আমরা কিন্তু সবাই ওটা নিয়েও চিন্তিত। কারণ এখানে বেতনের প্রশ্ন আছে, আবার ভাতার প্রশ্ন আছে, ঈদ বোনাস বা ভাতা, সেই দাবিও তো ওয়ার্কাররা করতে চাইবে। আর অনেক বিজনেস আছে, লোকাল বিজনেস, যেগুলি ব্যাক টু ব্যাক এলসির দ্বারা তৈরি হয়। তো গার্মেন্টস মাল কিনলো, সে ব্যাক টু ব্যাক এলসি দিল, ওই ব্যাক টু ব্যাক এলসির অ্যাকসেপ্টেড বিল ব্যাংকরা পে করছে না। যেগুলি অ্যাকসেপ্টেড বিল ইজ লাইক এ ক্যাশ, কিন্তু ব্যাংক এখন পে করছে না নানান অজুহাতে, হয় ক্লায়েন্টকে প্রোটেক্ট করতে, অর এই করোনার কারণে। কিন্তু যে টাকাটা পায় ও তো দেউলিয়া হয়ে যাচ্ছে। মানে অনেক কোম্পানি আছে ছোট ছোট স্পেশালি যারা অ্যাক্সেসরিজ ব্যবসা করে, ওরা কিন্তু ডিপ ক্রাইসিসে থাকবে এই জন্য। মিস সোহাব প্রিয়দর্শিনী, আমি যতদূর জানি যে আপনি বাংলাদেশি কমিউনিটির একটা অনুষ্ঠানে গান গাইতে গিয়েছিলেন, এবং সেখান থেকে আপনার ধারণা যে হয়তো আপনি আক্রান্ত হয়ে থাকলেও হতে পারেন, কারণ এখন পর্যন্ত অফিসিয়ালি এটা বলা যাচ্ছে না, যেহেতু আপনি অফিসিয়ালি ইনফেক্টেড বা আইডেন্টিফাইড নন এখন পর্যন্ত, বাট সবগুলো সিমটম আপনার মধ্যে ছিল। আমি যতদূর শুনেছি যে আপনার জ্বর, কাশি, সর্দি, গলা ব্যথা সবগুলো। একটু আপনার এক্সপেরিয়েন্সটা বলবেন, এবং এই যে আমি যতদূর শুনেছি যে আপনি টেস্টও করাতে পারেননি, এবং কেন করাতে পারলেন না সেটিও একটু শুনতে চাই, যে আপনার অভিজ্ঞতাটা একটু যদি ছোট করে বলেন আমাদেরকে। হ্যাঁ, নিশ্চয়ই। সেটা হচ্ছে যে আমার যখন জ্বর হয় তখন অনেকটা মানে অনেক হাসপাতালে ভর্তি হয়ে গেছে পেশেন্ট কেসেস। এবং করোনা টেস্টিং এর একটা নিয়মই হচ্ছে এদেশে যে টেস্ট হওয়া মানেই তাকে একটা মানে তার সব রকম সিমটম দেখা দিচ্ছে মানেই তাকে অ্যাম্বুলেন্সে করে, একটা স্পেশাল অ্যাম্বুলেন্সে করে নিয়ে যাওয়া হবে, এবং সেখানে তাকে একটি আইসোলেটেড পরিস্থিতিতে তাকে টেস্ট করা হবে। এবং সেই ব্যবস্থাটুকু এই দেশে ছিল না সেই সময়তে। আমি বলছি মার্চ মাসের মাঝামাঝির কথা। আমি 8ই মার্চ একটি প্রোগ্রাম করতে গেছিলাম ইস্ট লন্ডনের একটি এলাকায়, পপুলার ইউনিয়ন বলে খুব বিখ্যাত জায়গাটি। সেখানে নারী দিবস
নারী দিবসের অনুষ্ঠান করার পর আমার বাড়িতে আসার 2-3 দিনের মধ্যেই আমার প্রচন্ড জ্বর হয়, গলা ব্যথা, কাশি, সর্দি সবই ছিল। এবং আমি যখন ফোন করি আমাদের এখানকার হেল্পলাইনে, তখন আমাকে জিজ্ঞেস করা হয় যে আপনার শ্বাসকষ্ট হচ্ছে কিনা। এবং শ্বাসকষ্ট, আমি বলি শ্বাসকষ্ট হচ্ছে না, এবং সেই কারণেই আমাকে বলা হয় যে শ্বাসকষ্ট হলে আবার ফোন ব্যাক করবে। সুতরাং যদি মাইল্ড সিমটমস কারোর হয়ে থাকে, এবং 80% মানুষের মাইল্ড সিমটমস হচ্ছে দেখা গেছে, এবং সেটা যদি টেস্টেড না হয়, ট্র্যাক না হয়, রেকর্ডেড না হয়, তাহলে তো সে ব্যক্তিটি ক্যারিয়ার হতে পারে। এবং আমি নিশ্চিতভাবে জানি যে সেই প্রোগ্রামে যেখানে আমি গিয়েছিলাম সেখানে আরেকজন ব্যক্তি করোনা কেসে আক্রান্ত ছিলেন, এবং তার বিবরণ আমি পরে দেখেছি, বিবৃতির পরে দেখেছি ফেসবুকে, তিনি নিজে এসে বলেছিলেন যে তার করোনা হয়েছে, এবং তার অত্যন্ত ঘনিষ্ঠ হয়ে আমরা, মানে তার থেকে খুব একটা ফিজিক্যাল ডিস্টেন্স মেনটেন করা হয়নি সেই মানে আপনি তার সংস্পর্শে এসেছিলেন? আমি একদমই একদমই ওকে। খুব নিকটে। তো তারপরে কতদিন গেল আপনার এই অবস্থা, শারীরিক অবস্থা? শারীরিক অবস্থা আমার 1 সপ্তাহ মতো ছিল, গায়ে ব্যথা ছিল, অনেক কিছুই ছিল, কিন্তু আমি নিজে সেলফ মেডিকেট করি, বাড়িতে যা ওষুধ ছিল তাই গার্গল করি, যে আমরা শিখে থাকি যা যা করা উচিত গলা ব্যথা, সর্দি, কাশি, জ্বর হলে, তারপরে কমে যায়। এখন আমি নিশ্চিতভাবে বলতে পারছি না আমার করোনা হয়েছিল কিনা, কারণ আই ওয়াজ নট টেস্টেড। আপনি কি বাড়িতেও কোয়ারেন্টাইনে ছিলেন, মানে অন্যদের থেকে আলাদা ছিলেন? হ্যাঁ, একেবারে আমি বাড়িতেই কোয়ারেন্টাইনে ছিলাম, এবং আমার বর থাকে আমার সঙ্গে ন্যাচারালি, তো আমি একদম একটি আলাদা ঘরে একদম বদ্ধ ছিলাম, এবং সেই ঘরের সবসময় পরিষ্কার করে যাচ্ছিলাম, মানে তাকেও বলছিলাম যে সে যেন সবসময় হাত ধোয় এবং আমার থেকে অনেক দূরে থাকে, কারণ আমাদের তো আর অন্য কোথাও গিয়ে, তার পক্ষে অন্য কোথাও গিয়ে থাকা সম্ভব নয়, কারণ আমি তার বাড়িতে অলরেডি রয়েছি, এবং সেও ইনফেক্টেড হয়ে থাকতে পারে বা নাও হয়ে থাকতে পারে, আই কুড বি আ ক্যারিয়ার। এখানে সবই ইফস এন্ড বাটস এর প্রশ্ন, কিন্তু যাই হোক, আমি একেবারেই কোয়ারেন্টাইনে ছিলাম, আইসোলেটেড ছিলাম 14 দিন মতো, সমস্ত সতর্কীকরণ মেনেই চলেছি। এবং এখন আপনার, হ্যাঁ জি বলুন বলুন। হ্যাঁ, তারপরে আমার শারীরিক অবস্থা অনেক ঠিক হয়ে যায়। এখনো কি ঘরেই বন্দি আপনারা? এখনো আমরা ঘরে বন্দি, কিন্তু মজার ব্যাপার হচ্ছে যে ইউকের সিচুয়েশনটা এখানে খুবই অদ্ভুত, কারণ এখানে পার্শিয়াল লকডাউন আমি চারপাশে দেখছি, বলছে কমপ্লিট লকডাউন, কিন্তু আশেপাশের লোকজন এমন ব্যবহার করছেন যেন এটা পার্শিয়াল লকডাউন, এবং তারা মাঠে ঘাটে বেড়াতে যাচ্ছেন, ইচ্ছে মতো জিনিসপত্র কিনতে বাজারে করতে চলে যাচ্ছেন, এবং সেগুলো এসেনশিয়াল নয় অনেক ক্ষেত্রে। এসেনশিয়াল সার্ভিসেস খোলা এবং বাজার দোকানপত্র খোলা, ন্যাচারালি মানুষকে তো খেয়ে পড়ে বাঁচতে হবে, তো যদি নিজেদের রসদটুকু জোগাড় করার মতো পরিস্থিতি হয় সেটা একরকম, কিন্তু সেটা যদি কেউ, এখানে সব জায়গায় স্টক পাইলিং হচ্ছে, কিন্তু এখানে যদি কেউ তার খুশি মতো প্রত্যেক দিন বা একদিন ছাড়া ছাড়া, একদিন অন্তর অন্তর বাজারে ঘুরতে বেরোচ্ছে এই বাজার করার নাম করে, সেটা তো একটা সুবিধাজনক পরিস্থিতি নয় এদেশে। তাছাড়াও হিথ্রোর মতো মানে একটা বিমানবন্দর, এটা মানে আমার মানে ধারণাতেই আসে না যে এত ইন্টারন্যাশনাল একটা বিমানবন্দর যেখানে এত রকম ফ্লাইটস নামে, সেখানে নামার পরে কোনো রকম সতর্কীকরণের ব্যবস্থা করা হয়নি। ইউকে সরকার কোনো রকম স্বয়ংক্রিয় চেষ্টা করে উঠতে পারেনি। জাস্ট 1 সপ্তাহ হয়েছে যে বিমানবন্দরটি, মানে হিথ্রো যেটা সব থেকে পপুলার এখানকার, গ্যাটউইতে স্ট্যানস্টেড আছে, অনেকগুলি বিমানবন্দর আছে, কিন্তু হিথ্রো যেটা সব থেকে বেশি জনবহুল, যেখানে সব থেকে বেশি ফ্লাইটস নামে, 3 এবং 4 টার্মিনাল, সেটা বন্ধ করা হয়েছে, এবং 4টা তো গতকাল বন্ধ করা হয়েছে, এবং কনসলিডেট করা হয়েছে 2 আর 5। তো সেখানে নামার পরে কে কোথায় যাচ্ছেন এটা তো মানে কোন রকম ট্র্যাকিং করার ব্যবস্থাই নেই। বা আমি শুনেছি বাংলাদেশে এটা খুব সবাই মানে খুব ভালো বলছেন বাংলাদেশকে, যে ফ্লাইট থেকে নামার পরে তাদেরকে কোয়ারেন্টাইনে পাঠিয়ে দেওয়া হচ্ছে, ইন্ডিয়াতেও পাঠিয়ে দেওয়া হচ্ছে, কিন্তু ইউকেটা অনেকদিন করেনি। সুতরাং গোড়ায় গলদ যেখানে থাকে সেখানে তো একটা হতেই পারে। মিস্টার শাহিদুল ইসলাম হেলাল, একটু আপনি আমাদেরকে বলবেন যে এখন যে পরিস্থিতির মধ্য দিয়ে আমরা যাচ্ছি, সংকটটা আসলে যতটা না এখন স্বাস্থ্য ঝুঁকি বা মৃত্যু ঝুঁকির মধ্যে আছে, তার চেয়ে বড় সংকটটা দাঁড়াবে অর্থনৈতিক ঝুঁকি। এবং পৃথিবীব্যাপী অনেকে মনে করেন যে কোভিড-19 আক্রান্ত হয়ে যত না মানুষ মারা গেছে,
তার চেয়ে বেশি মানুষ মারা হয়তো পৃথিবীতে না খেয়েও মারা যেতে পারে কোভিড-19 কারণে, এবং অসংখ্য মানুষ, কোটি কোটি মানুষ বেকার হবে, কোটি কোটি মানুষ দারিদ্র্য সীমার নিচে নেমে যাবে। এরকম নানা রকমের ব্যাখ্যা বিশ্লেষণ আছে। সো আপনি একটু বাংলাদেশের পার্সপেক্টিভ থেকে আমাদেরকে বলবেন যে আসলে কি করণীয় এখন, মানে সামনের দিনের পরিকল্পনা কিভাবে সাজানো উচিত বলে আপনি মনে করেন, এবং সামনে বাংলাদেশের জাতীয় বাজেটও 1 মাস পরে আগামী মাসেই হয়তো ঘোষণা করতে হবে। যেটা শুনতে চাই আপনার কাছে, ছোট করে যদি বলেন আপনি। এবং আমি তারপরে মিস সুহার কাছে যাব যে ডেভেলপমেন্ট স্টাডিজের একজন স্টুডেন্ট হিসেবে বা গবেষক হিসেবে আপনি কি মনে করেন যে এই সংকট মোকাবেলা কিভাবে করতে পারে বাংলাদেশকে, ভারতকে বিবেচনায় মাথায় রেখে, যুক্তরাজ্যকে মাথায় রেখে আপনি আলোচনাটা করতে পারেন ছোট ছোট করে। মিস্টার হেলাল। আমরা এখন রপ্তানিমুখী শিল্পদের প্রতি নজর দিয়েছি, গভর্নমেন্ট এবং সবার ফোকাস কিন্তু রপ্তানিমুখী শিল্পের দিকে। আমাদের কিন্তু এখন সময় এসছে খুব কুইকলি আমাদের লোকাল ইন্ডাস্ট্রির দিকে মনোযোগ দেওয়া, এবং আমাদের লোকাল একটা বিরাট বড় মার্কেট আছে। আমরা এখন যতটুকু পারি এই অপ্রয়োজনীয় জিনিস আমদানি না করে লোকাল ইন্ডাস্ট্রিগুলিকে সাপোর্ট করা। এই যে আমরা একটা ক্যাম্পেইন করতাম, আমার মনে হয় এই ক্যাম্পেইনের এইটা রাইট টাইম। এখন কিন্তু আমাদের দেশের লোক আমাদের পণ্যকে পক্ষপাতিত্ব করার সময় এসছে, কারণ দেশে তো একটা বিরাট বাজার, এখানে কিন্তু ছোট ছোট অনেক ইন্ডাস্ট্রি কিন্তু যদি দেশীয় লোকেরা প্রমোট করে, অনেক শিল্প কিন্তু গড়ে উঠবে, বেঁচে যাবে। এটা একটা। আরেকটা জিনিস আমি পজিটিভ জিনিস যেটা দেখছি, আমাদের অনলাইন সেলস, ইন্টারনেট সেলস এইগুলি বাড়বে, তো ওইখানে একটা মার্কেট তৈরি হবে, ওটা কিন্তু রপ্তানিতেও লাভ হবে, এখানেও লাভ হবে। কিন্তু সবচেয়ে বড় চ্যালেঞ্জ হবে সার্ভিস ইন্ডাস্ট্রিজে, যেখানে আমি যতটুকু জানি যে ওদের কাম ব্যাক করা এবং অলমোস্ট ইম্পসিবল। তো ওখানে হয়তো সরকারের কোন রকম সহায়তা করতে হবে। আর রপ্তানিমুখী ইন্ডাস্ট্রিজে আমি যে দুটো ইন্ডাস্ট্রিতে বেসিক্যালি আছি, প্লাস্টিক এবং জুট, আমি জুটেরটা স্পেশালি আমি বলতে পারি, আমার বায়াররা যেদিন বন্ধ করলো, বললো যে আর শিপমেন্ট করো না, সাসপেন্ড করো, ওদিন কিন্তু ওর কাছে 3 মাসের স্টক অফ প্রোডাক্ট আছে, আমার প্রোডাক্ট তার কাছে 3 মাসের আছে। তার মানে আমরা যদি ধরে নিই আমেরিকা বা ইউরোপ জুন জুলাইতে খুলবে, তার 3 মাস পরে কিন্তু তার কাছে এনাফ স্টক থাকবে সে চলার মতো। তার মানে আমি বেনিফিটেড হওয়া শুরু করবো প্রবাবলি অগস্ট, সেপ্টেম্বর, অক্টোবর, একটা অনেক লম্বা সময় পরে আমরা হয়তো আবার আগের জায়গায় ফিরে থাকবো যদি সব ঠিক থাকে। কিন্তু লোকাল ইন্ডাস্ট্রিজ গুলি, লোকাল পণ্যের জন্য কিন্তু অত সময় দরকার হবে না। এখনই তৈরি করলে, এখনই মার্কেট আছে, এখনই সম্প্রচার করা যাবে, মার্কেটটা তৈরি করা যাবে। তবে লোকালি আমাদের শিল্পের আমি এসএমই ফাউন্ডেশনে অনেক বছর ডাইরেক্টর হিসেবে ছিল। আমি দেখতাম যে লোকাল ইন্ডাস্ট্রির একটা সবচেয়ে বড় চ্যালেঞ্জ যে আমাদের লোকাল কন্ট্রাক্ট ল খুবই দুর্বল। আমি শিল্প উদ্যোক্তা হয়ে আমি যদি আমার ক্লায়েন্টকে আমি কোনো মাল দিই, ও যদি আমাকে পেমেন্ট না করে, এই যে কন্ট্রাক্ট ল, আমার কিন্তু করার কিছু থাকে না। হয় আমি মাস্টারের মতো বন্দুক ধরে তার থেকে টাকাটা চাইতে হবে, ওর পায়ে ধরতে হবে, আমার কিন্তু লিগেল কোনো জায়গা থাকে না। এই ছোটখাটো জিনিসগুলো কিন্তু দেখতে হবে। তারপরে আমি একটু আগেই বললাম যে ব্যাংকিং সেক্টরের উপরে ব্যবসায়ীদের আস্থাটা আরো বড় করতে হবে। এখন কিন্তু আমার মতো এত ছোট ব্যবসায়ী, আমি আমার মার্কেটিং কে বলে দিই তুমি এই ব্যাংকের হেল্প নিও না, ওই ব্যাংকের হেল্প নিও না। মানে আমাদের ব্যবসায়ীদের মাঝেই যে ব্যাংকের প্রতি একটা নেগেটিভ অ্যাটিটিউড, এটার কারণ আছে ব্যাংকাররা তাদের অ্যাকসেপ্টেড বিলকে অনার করে না, তাদের কমিটমেন্টকে অনার করে না, অথচ আমাদের উপরে সব রকম অত্যাচার করে। সুতরাং এই জায়গাটা কিন্তু সরকারের বাংলাদেশ ব্যাংকের দেখা ভীষণ প্রয়োজন আছে। জি মিস সুহা। আমাকে আপনি জিজ্ঞেস করেছিলেন যে কিভাবে লকডাউনের পর আমরা মোকাবিলা করতে পারবো পোস্ট কোভিড-19। পোস্ট কোভিড ইজ আ ভেরি মানে ডিফিকাল্ট স্টেট অফ বিইং। মানে আমরা জানি না যে কি হবে। যাই হোক, তো আমার মতে ইউকের এক্সিট স্ট্র্যাটেজি, যেটা অনেক দিন পরে জাস্ট রিসেন্টলি রিলিজড হলো, সেটা একটি গুরুত্বপূর্ণ এক্সিট স্ট্র্যাটেজি, এবং সেটা পালন করা মানে সেটা যদি মেনে চলা যায় এবং সেটা যদি হয়, দেখতে পাওয়া যায়, তাহলে সেটা হবে। এই স্ট্র্যাটেজি আমি পয়েন্ট গুলো বলে দিই আপনাদের, আপনারা হয়তো জানেন না, অবগত নেন। সেটা হচ্ছে যে এনএইচএস কে স্বয়ংক্রিয় করে সেটা যেন কোপ করতে পারে এই ব্যাপক হারে ইনফেকশন
ডিল করাতে, এই কেসগুলোতে ডিল করাতে, সেটা প্রথমত সুনিশ্চিত করতে হবে। এবং পিপিই যেটা খুবই দরকারি, এবং টেস্টিং এর সুবিধে এগুলো যেন থাকে, ম্যানেজ করা যায় যেন রোগটিকে। এবং প্রথমতই যেটা দেখতে হবে যে এই লকডাউনটা তোলার আগে যেন মানে অনেকটাই নতুন ইনফেকশন এবং ডেথ কেসে যেন ফল একটা দেখা যায়, যেন কম দেখা যায়। তা না হলে লকডাউনটা তোলা যাবে না, কারণ তোলা হলে আবার একটা সেকেন্ড পিক দেখা যেতে পারে। সুতরাং এই মতো অবস্থায় লকডাউন কবে উঠবে সেটা কিছুই বলা যাচ্ছে না, কিন্তু পোস্ট কোভিড এমন একটা দুনিয়া আমি ভাবতেই ভয় পাচ্ছি, কারণ এটার ফলে অর্থনীতির উপর একটা বিশাল চাপ পড়বে। প্রথমত খালি একটি ওপিনিয়ন পোল হয় ইউকেতে, এবং সেখানে 5 জনের মধ্যে 4 জন বলেন যে যেন তাড়াতাড়ি লকডাউন তুলে দেওয়া না হয়, কারণ দ্বিতীয় আউটব্রেকের ভয়। এবং বিজনেস গুলো কি করে কোপ করবে? এখন তো সরকার সাপোর্ট করছে, তারপরে হঠাৎ করে একটা ভ্যাকিউম ক্রিয়েটেড হবে ন্যাচারালি। সেই সিচুয়েশনকে ডিল করার মতো ব্যবস্থা, পরিকাঠামো ডেভেলপ করতে হবে। সেগুলোর বাইরে আমরা যে জি আমরা একটু শেষের দিকে একদম ছোট করে যদি বলেন, এগুলোর বাইরেও তো নানা রকমের, আমি বলছিলাম যেমন মনস্তাত্ত্বিক সমস্যা তৈরি হবে, সামাজিক সমস্যা তৈরি হবে। আপনি এখনো পিএইচডি গবেষণায় আছেন, শিক্ষা ক্ষেত্রে একটা বড় সংকট তৈরি হবে। এবং সেই সঙ্গে একজন শিল্পী হিসেবে আপনার কাছে শুনতে চাইবো যে থিয়েটারের ক্ষেত্রে, সঙ্গীতের ক্ষেত্রে কি ধরনের প্রভাব কোভিড ফেলছে, সেটিও যদি আপনি বলতে পারেন, বাস খুব ছোট করে 1 মিনিট সময় আপনার জন্য। হ্যাঁ, প্রথমত এখানে বলা হচ্ছে যে ক্রাইম রেট নাকি প্রচন্ড কমেছে, ডোমেস্টিক ভায়োলেন্স কিন্তু বেড়েছে, প্রচন্ড নারী নির্যাতন এবং শিশু নির্যাতন চলে যাচ্ছে, মানে হয়ে চলেছে এই করোনা পোস্ট কোভিড সিচুয়েশনে। এবং এটা আরো, আমি জানি না এটা কিভাবে মানুষ ডিল করবে, এগুলোর ব্যাকল্যাশ তো হয়, মানুষের মন একরকম জিনিস। এবং আমার 28শে মার্চ টেট মডার্ন বলে একটি মিউজিয়ামে একটা জায়গা একটু পারফর্ম করার কথা ছিল, সেটা ন্যাচারালি ক্যান্সেল হয়েছে। এবং বহু ক্ষেত্রেই শিল্পীদের কোনো রকমই অন্য সংস্থান নেই এখন, কেউ তাদেরকে কোনো রকম ভাবেই কোনো রকম কিছুর জন্য নিযুক্ত করতে পারছেন না, কোনো রকম কিছুর মধ্যে ইনভলভ করাতে পারছেন না। তো এটা একটা বিশাল প্রবলেম। এছাড়া শিক্ষা ব্যবস্থায় একটা প্রচুর সমস্যা দেখা গেছে, কারণ এখন সমস্ত পরীক্ষা বন্ধ, বাতিল হয়ে গেছে, এবং এটা প্রোগ্রেশনের ক্ষেত্রে কিভাবে হবে সেটা নিয়ে এখন মানুষ ডিল করে উঠতে পারছে না। সেটা একটা ব্যাপক অদ্ভুত পরিস্থিতির, মানে একটা ব্যাপক হারে একটা কি বলবো, সবাই ক্ষয়ক্ষতিগ্রস্ত হচ্ছে, সমগ্র সমাজের মানুষ। এবং এটার আমি জানি না এটার উত্তর কোথায়। আসলে কেউই জানে না, আসলে গবেষণা পর্যন্ত চলছে, চূড়ান্ত সিদ্ধান্ত কোনোটাই এখন পর্যন্ত নয়। মিস্টার শাহিদুল ইসলাম হেলাল, আমি জানি যে আমি প্রমিসেসের পরিচয় দিয়েছিলাম, এই যে যাদের নিয়ে কাজ করছেন আপনি, মাদকাসক্তদের নিয়ে, পরিস্থিতিটা কি, মানে কোভিড-19 কি কোনো রকমের এই জায়গাটাতে প্রভাব বিস্তার করলো, নেগেটিভ অর পজিটিভ? ছোট করে 1 মিনিট সময় আপনার জন্য আমার হাতে। এটা আমি এর আগে একটা জিনিস বলে নিই যে আমরা কিন্তু ওয়ার্কার এমপ্লয় রিলেশনশিপটা বিল্ড করার জন্য আমাদের পুরো সোসাইটির একটা কাজ করতে হবে ফর ফিউচার। আর এই ড্রাগ ইস্যুজের ব্যাপারে যেহেতু অলস মন, কাজ নেই, আর ফিউচারে যখন আমরা আরো আনএমপ্লয়েড হবে, ড্রাগ ইস্যুসটা এন্ড মেন্টাল ইস্যুসটা উইল বিকাম এ ভেরি ভেরি বিগ চ্যালেঞ্জ। এটা নিয়ে কিন্তু কাজ করার অনেক জায়গা থাকবে, এবং আমরা আমাদের তরফ থেকে যতটুকু পারি কিন্তু মিডিয়াতে এটা নিয়ে রেগুলার কথাবার্তা। এখন অনেক প্রোগ্রাম কিন্তু হচ্ছে, আপনি কোভিড বললেই আপনার প্রোগ্রামে দেখেন মেন্টাল ইস্যুদের উপরে রেগুলার কথাবার্তা হচ্ছে। আমরা আশা করবো যে আপনারা এটা চালিয়ে যাবেন। মেন্টালি স্টেবল থাকলে কিন্তু আমাদের সোসাইটিকে বাঁচানোর সবটা বিরাট একটা, মানে খাদ্যের পরে কিন্তু মানসিক জিনিসটি আমাদের দেখতে হবে। অনেক ধন্যবাদ মিস্টার শাহিদুল ইসলাম হেলাল এবং মিস সুহা প্রিয়দর্শিনী চক্রবর্তী আমাদের সঙ্গে কথা বলবার জন্য। দর্শক, কথা হচ্ছিল কোভিড-19 বা করোনা ভাইরাস নিয়ে। আমার অতিথিরা নানা বিষয়ে নানা বিস্তারিত, অনিশ্চিত, আসলে কেউই কিছু চূড়ান্ত করে বলতে পারছেন না। মিস সুহা প্রিয়দর্শিনী চক্রবর্তী পুরো চিত্রটাই তুলে ধরেছেন, যে আমরা হয়তো আমাদের মতো উন্নয়নশীল বা অনুন্নত দেশগুলো থেকে নানা রকমের হাহাকার তুলে আনি আলোচনার মধ্যে, কিন্তু উন্নত দেশগুলো যে কতটা অসহায়ত্বের মধ্যে পড়েছে বা তাদের অব্যবস্থাপনা কতটা চূড়ান্ত বা জনস্বাস্থ্যের ব্যাপারে কতটা উদাসীন তারা, সেটি কিন্তু ওনার আলোচনার মধ্যে বেরিয়ে এসছে। মিস্টার শাহিদুল ইসলাম হেলালও কতগুলো গুরুত্বপূর্ণ বিষয় বলেছেন, যে আমাদের আসলে এখন লোকাল ইন্ডাস্ট্রিজের উপর অনেক বেশি গুরুত্ব দিতে হবে।
লোকাল মার্কেটটাকে সেইভাবে কাজে লাগাতে হবে। এবং সেই সঙ্গে আরও যেটি গুরুত্বের সঙ্গে তিনি বলেছেন যে বিভিন্ন প্রতিষ্ঠানের ওয়ার্কারদের সঙ্গে ওনারদের এক ধরনের সম্পর্কটা নতুন করে রিবিল করবার ক্ষেত্রে মনোযোগ দিতে হবে, যেটি আমরা প্রায় প্রতিনিয়তই আলোচনার মধ্যে বলছি। বিভিন্ন দেশে যারা রাষ্ট্র পরিচালনায় যুক্ত আছেন তাদের সঙ্গে জনগণের আস্থার যে সংকট বা আস্থাহীনতার যে সংকট আছে সেই সংকটটা আসলে দূর করতে হবে। যারা জনগণের আস্থা আগামীতে অর্জন করতে পারবেন তারা টিকে থাকবেন, অন্যথায় তাদের অনেককেই হয়তো ভোটের মাধ্যমে কাউকে হয়তো অগণতান্ত্রিক উপায়ে কিংবা জনরোষের মুখে বিদায় নিতে হবে। কাজেই রাজনৈতিক অর্থনৈতিক উন্নয়ন প্রক্রিয়া জনগণের অন্তর্ভুক্তির কোনো বিকল্প নেই। এবং মিস সুহা প্রিয়দর্শিনী চক্রবর্তীর কথা এটিও বেরিয়ে এসেছে যে কোনো সেক্টরই নাই, এটি শিল্পী সাহিত্যিকদের কথা বলি, আমরা যারা অ্যাডিক্ট তাদের নিয়ে কথা বলছিলাম, এমনকি সংসারের ভেতরে নানা রকমের জটিলতা সংকট তৈরি করছে কোভিড-19। কাজে থেকে পরিত্রাণ কীভাবে মিলবে সেটি নিশ্চিত করে বলা যাচ্ছে না, কিন্তু স্বচ্ছতা, জবাবদিহিতা, অন্তর্ভুক্তি, গণতান্ত্রিক চেতনা, মানসিকতার কোনো বিকল্প নেই এই সংকট মোকাবেলার জন্য। এবং পরিকল্পনাটা এখন থেকেই নিতে হবে, আশু মধ্যমেয়াদী এবং দীর্ঘমেয়াদী পরিকল্পনা। দর্শক, আমাদের সঙ্গে থাকবার জন্য অসংখ্য ধন্যবাদ। আপনাদের সবার জন্য শুভকামনা, নিরাপদে থাকুন এবং ঘরে থাকুন।